অর্পিতা সরকারের লেখা গল্প ভালোবাসায় ভোলাবো। গান করে কি তুমি লতা মঙ্গেশকর হবে বৌমা? বিয়ের মাত্র 3 মাসের মাথায় প্রশ্নটা তেড়ে এলো মালকোষের সুস্বাদা মনশ্রীর দিকে। গান গাইতে গেলে বুঝি সকলকে লতা উষা হতে হয়? গান তো প্রাণের জিনিস। সামান্য কথা কটা বলতেই শ্বশুরমশাই বই থেকে চোখ উঠিয়ে বললেন, বৌমা, তোমার শাশুড়ি মা তোমার গুরুজন হন, ওনার মুখের উপর কথা বলো না। অয়নের মা রত্নাদেবী মাঝরাত পর্যন্ত টিভিতে সারেগামাপা দেখলেও নিজের বৌমা বাড়ির ড্রয়িং রুমে বসে ভর সন্ধেবেলা হাহা করে চেঁচাবে, এটা ঠিক সহ্য করতে পারছেন না। দিনের শেষে অয়ন আসলে তাকেও কোনো অভিযোগ করতে রুচিতে বাঁধে মনশ্রীর। হয়তো ভাববে মাত্র 3 মাসেই তার বাবা মা সম্পর্কে সমালোচনা করছে, তাই নীরব। নিজের মাকে ফোনে বললেও মা বলে, শ্রী, এখন ওটাই তোর বাড়ি, ওরাই তোর আপনজন, তুই মানিয়ে নে। একমাত্র বাবা বোঝে মনশ্রীর কষ্ট। বাবা বলল, শোন শ্রী, আমি নিজের অফিস কামাই করে তোকে গানের পরীক্ষা দিতে নিয়ে গেছি, প্রোগ্রামে নিয়ে গেছি, এখন ওই বাড়িতে গিয়ে তুই সেটা ছেড়ে দিতে পারিস না। মনশ্রীর লাভ ম্যারেজ, অয়নের সাথে ইউনিভার্সিটি থেকেই প্রেম। কে জানে, ছেলে প্রেম করে বিয়ে করেছে বলেই হয়তো মনশ্রীর কোনো কাজেই সন্তুষ্ট হতে পারছেন না শাশুড়ি মা। মনশ্রীর স্কুল লাইফের বান্ধবী শম্পা আবার বলে, ওর শাশুড়ি নাকি ওকে গানের প্রোগ্রামে যাবার জন্য অনুপ্রেরণা দেয়। আশ্চর্য, কেন মনশ্রীর শ্বশুরবাড়ি এমন নয়? অয়নদের তো অর্থের কোনো অভাব নেই, তাহলে? গান গাইলে বলে, তুমি কি লতা মঙ্গেশকর হবে? কবিতা বললে বলে, তুমি কি উর্মিমালা বসু হতে চাও? নাচলে হয়তো বলবে, মমতা শঙ্কর হতে চাই কি না। এদের বোঝানো যায় না এগুলো মানুষ অন্তরে তাগিদে করে। বাবাইয়ের সাথেই মনশ্রীর যত যুক্তি। মুঠোফোনে কানে কানে বাবাই দুটো কথা শিখিয়ে দিল। রত্নাদেবী পুজো করছেন প্রায় ঘন্টা 2 হয়ে গেল। 33 কোটি দেবতার মন্ত্র বলে বলে পুজো, সেটা কি কম কিছু সময়ের ব্যাপার? এর মধ্যেই ডাক পড়ল মনশ্রীর, বৌমা, তাড়াতাড়ি দুটো মালা গেঁথে দাও তো। মালা গাঁথতে গাঁথতেই মনশ্রী বলল, আচ্ছা মা, আপনি কি পুরোহিত হতে চান? বড় বড় মন্দিরে পুজো করতে চান? রত্নাদেবী বিস্মিত হয়ে বললেন, মানে? আমি আমার ঈশ্বরকে পুজো করব নিজের মনে, তার জন্য পুরোহিত হতে যাব কেন? মনশ্রী মিষ্টি করে হেসে বলল, না মা, এতক্ষণ ধরে পুজো করলেও আপনি যখন কোনো মাঠে বা মন্দিরে পুজো করার সুযোগ পাচ্ছেন না, তখন শুধু শুধু সময় নষ্ট করেই বা কি হবে? রত্নাদেবী অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বললেন, বৌমা, অয়ন তো বলেছিল তোমার নাকি দেবদ্বিজে ভক্তি আছে। তুমি যে নাস্তিক তা তো জানতাম না। না, বাবাইয়ের শিখিয়ে দেওয়া কথায় বিশেষ লাভ হলো না, বরং অয়ন ফিরতেই মা কেঁদে কেটে বলল, মনশ্রী নাকি বলেছে এসব পুজো করা মানে সময় নষ্ট করা। বিরক্ত মুখে অয়ন বলল, আহা শ্রী, কেন তুমি মায়ের ঈশ্বর বিশ্বাসে বাধা দিচ্ছ? সমস্যাটি হচ্ছে মনশ্রী হারমোনিয়াম নিয়ে বসলেই রত্নাদেবীর বিশেষ প্রয়োজন পড়ে যাচ্ছে। তিনি একতলায় বসে যেমনি মনশ্রীর রেওয়াজের আওয়াজ পাচ্ছেন, তখনই হাঁক পেরে বলছেন, বৌমা, একটু একতলায় এসো তো, আমার ছুঁচে সুতো পরিয়ে দিয়ে যাও, সন্ধ্যাবেলা চোখে ভালো দেখি না তো। কোনোদিন সুতো পরানো, কোনোদিন টিভি রিমোট পাচ্ছেন না, কোনোদিন ফোনে ব্যালেন্স নেই, তাই কাউকে ফোন করতে পারছেন না। আর এগুলো বলার নির্দিষ্ট সময় কিন্তু ওই হারমোনিয়ামের আওয়াজের সময়ের সাথেই। আবার কোনোদিন বলেন, আজ আর যেন গান নিয়ে বসো না, পাশের বাড়ির ওই মৃণালের মায়ের শরীর খারাপ, গান গাইলে নাকি দৃষ্টিকটু লাগবে। এমন হাজার বাহানায় মনশ্রীর গানটা প্রায় বন্ধ হতে বসেছে। অয়নকে বললে ও বলে, আহা শ্রী, তুমি তো এডুকেটেড, বুদ্ধি করে এসব মেইলি ব্যাপারগুলো ম্যানেজ করে নাও না। সত্যি, এভাবে আর চলা যাচ্ছে না। বাবাইয়ের দেওয়া সব বুদ্ধি প্রায় ফেল করে গেছে রত্নাদেবীর কূটনৈতিক বুদ্ধির কাছে। ইউনিভার্সিটিতে সকলে বলতো মনশ্রী নাকি হারতে শেখেনি। সেই মনশ্রী যে বিয়ের পর এমন গোহারান হেরে যাবে তা বোধহয় কল্পনাও করেনি সে। বিকেল 5টা থেকে ফুল ভলিউমে টিভি চলে মনশ্রীদের শ্বশুরবাড়িতে। বাবা নিজের স্টাডিতে বসে বই পড়েন। মা রান্নার প্রোগ্রাম থেকে শুরু করে রাতে গানের প্রোগ্রাম দেখে ঘুমোতে যান। প্রায় পাশাপাশি ফ্ল্যাটে শাশুড়ি মায়েরা আসেন নিজের নিজের ঘরের বৌমা নামক মিসাইলটির কুকীর্তির কথা বলতে।
কিছু কিছু কথা কানে যায় মনশ্রীর। তবে সবে ৩-৪ মাস বিয়ে হওয়া মনশ্রী কিছু বলতে গেলেই বড্ড মুখোড়া এই খেতাব পেতে হয় ওকে। আইটি সেক্টরের বেশ ভালো পোস্ট হোল্ড করে অয়ন, কাজেরও ভীষণ প্রেশার। তাই ওদের দুজনের কাটানো ওই সাময়িক ক্রিম টাইমটুকুতে আর সংসারের কুটকাচালি শুনতে চায় না ও। মনশ্রীরও ওকে কিছু বলতে ভালো লাগে না, কষ্টগুলো বুকের মধ্যে চেপে বসে থাকে। বিয়ের আগে স্বপ্ন দেখত অয়নের বাবা মা আর ওর একটা ছোট্ট পরিবার, সবাই বন্ধুর মতো মিশছে, আনন্দ করছে। বিয়ের পর চিত্রটা যে এভাবে পরিবর্তিত হয়ে যাবে কখনো কল্পনা করতে পারেনি মনশ্রী। কেমন একটা দম বন্ধ করা পরিবেশ। বাবাইয়ের ছুটির দিনেও বাবাই আর মা মিলে সন্ধেবেলা ছাদে মাদুর পেতে গানের লড়াই, কবিতার লড়াই করত। শেষে প্রাইজ হিসেবে বাবার আনা পিৎজা অথবা মায়ের হাতে বানানো চপ দিয়ে সেলিব্রেট করা হতো ওদের আন্তঃকর প্রোগ্রামটিকে। প্রতিবারের রেজাল্ট একই হতো, বাবাই হারত, মা সেকেন্ড পজিশনে আর মনশ্রী ফার্স্ট। বাবাই বলতো এগুলো নাকি মা মেয়ের চক্রান্ত। সেই স্বপ্নীল দিনগুলোর জন্য বড্ড মন খারাপ করে ওর। বাবাই ফোনে বলল, শ্রী, এবার তো শাশুড়িকে জব্দ করার মারাত্মক একটা প্ল্যান আবিষ্কার করেছি। তুই শুধু আমার কথা মতো চলবি। দেখি রত্না দেবী কি করে আমার শ্রী মেয়ের গান বন্ধ করে দিতে পারেন। ধুর ধুর, বাবাইয়ের কোনো ধারণাই নেই মহিলার কূটবুদ্ধি সম্পর্কে। বাবাইয়ের ওইসব উল্টোপাল্টা প্ল্যান জাস্ট ভস্যে ঘি ঢালা ছাড়া আর কিছুই হবে না। বাবাইয়ের এই ফোনটা ডাকতেই মা নিচে ডাকছেন, বৌমা একবার রান্নাঘরে এসো। আজকাল রত্না দেবীকে একটু ভয়ই করে ওর। প্রায় পরিমরি করে ছুটে গেল মনশ্রী। রান্নাঘরে ঢুকতেই প্রথম ঠোকাটা দিলেন মা। তোমাকে তো তোমার মা চা আর ডিম সিদ্ধ ছাড়া কিছুই শেখাতে পারেননি। গান কবিতা শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন একটু আধটু রান্না শেখো। রাঁধুনি দিয়ে তো আর সংসার চলে না। ধরো যেদিন মিনতি মাসি এলো না, সেদিন কি অয়ন না খেয়ে অফিসে যাবে? নিশ্চুপ মনশ্রী। কেন যে মহিলা কথায় কথায় ওর মাকে টেনে আনেন কে জানে। রত্না দেবী বললেন, আজ তোমাকে একটা রান্না শিখিয়ে দিই, এটা হয়তো তোমার মা তোমাকে খাওয়ায়নি। আমার অয়নের আবার ফেভারিট। দেখো, পনিরগুলোকে মাঝারি আকারে কেটে নেবে, হোয়াইট অয়েলে একটু হালকা করে ভেজে নেবে। কড়াইতে গ্রেট করা পেঁয়াজ অল্প আদা দিয়ে ভাজতে শুরু করবে, লঙ্কা পরিমাণ মতো, নুনও তাই। তারপর অল্প টক দই, কাজু বাটা আর সামান্য পোস্ত বাটা দিয়ে পনিরটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে শেষে অল্প একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিতে পারো ছড়িয়ে, গন্ধটা ভালো লাগবে। মন দিয়ে শুনে নিয়ে মনশ্রী করে ফেললো শাহী পনির। ওর হাতে শাহী পনিরের প্রশংসা করলো অয়নও। মা বললেন, যতদিন বেঁচে আছি একটা একটা অয়নের ফেভারিট ডিশ শিখিয়ে দেব, শিখে নিও। রান্নাটা গরম লুচি বা রুটি দিয়ে খেতে ভালোই লাগছিল। মনশ্রীর আজ বেশ আনন্দ হচ্ছে, এই প্রথম ওর কোনো কাজকে মা ভালো বলল। ফোনে বাবাইকে সবটা বলল ও। আজ বাবাই সকালেই হাজির, মনশ্রীকে নিয়ে পুজোর শপিংয়ে বেরোবে। রত্না দেবী বললেন, বৌমার মা আসেনি? বাবাই হেসে বলল, আসলে সারা জীবন আমরা বাপ মেয়েই মার্কেটিং করেছি, ওর মা বিশেষ বেরোতে চায় না। দারুণ করে সেজেছে মনশ্রী, অনেক দিন পর বাবাই আরও দারুণ এনজয় করবে, সেই বিয়ের আগের মতোই। বাইরে বেরিয়েই বাবাই তার প্ল্যানটা বলল। শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মনশ্রীর। বাড়ির কাউকে না জানিয়ে, অয়নকে না জানিয়েও এটা করা কি ঠিক হবে? বাবাই বলল, শ্রী, তুই শুধু আমার কথা মতো চল। দেখি ওই রত্না ভৌমিক যেতে নাকি মনশ্রীর বাবা মনোদীপ সান্যাল যেতে। আমি আমার এক পরিচিতকে বলে সব ঠিক করে রেখেছি। মনশ্রী অলরেডি বাবাইয়ের বুদ্ধিতে দুবার শাশুড়ি মায়ের কাছে বদনাম কুড়িয়েছে। এই সবেমাত্র রান্নাবান্না ঘরের কাজে মন দিয়েছে বলে উনি মনশ্রীর একটু আধটু প্রশংসা করতে শুরু করেছেন। এই সময় যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আর দেখতে হচ্ছে না। সারাদিন পরে ফিরে বাবাই বলল, বুঝলেন বেয়ান, আপনার বৌমার তো আজ কিছুই পছন্দ হলো না, আবার একদিন বেরোতে হবে। আজ শুধু দেখে দেখে বেড়ালাম, পরের দিন কিনব। রত্না দেবী যে বিরক্ত হয়েছেন সেটা ওনার মুখ দেখে বোঝার উপায় নেই। হেসে বললেন, আপনার মেয়ে, আপনি যেদিন খুশি নিয়ে বেরোন, তবে অয়নের একটাই ছুটির দিনে প্রোগ্রাম করবেন না, তাহলেই হলো।
মনশ্রীর রান্না করা সন্ধ্যের স্পেশাল ডিশগুলো এখন ভৌমিক বাড়িতে বেশ এনজয় করেই খাচ্ছে সকলে। তবে এখনও মনশ্রীর গানের বিষয়ে রত্নাদেবীর আপত্তি। আবার দিন 15 পরে বাবাই এসে হাজির। আজ নাকি মেন শপিং করতে যাবে শ্রীকে নিয়ে। অয়ন বলল, আজ তো আমার ছুটি, আমিও না হয় যাই আপনাদের সাথে। বাবাই হেসে বলল, তোমরা দুজনে তো রইলেই, আজ আমি আর আমার মেয়েই ঘুরে আসি। শ্রী যখন বেরিয়ে এলো তখন আর চোখে তাকাচ্ছেন রত্নাদেবী। মনশ্রীর কেমন একটা অস্বস্তি হচ্ছে। সকলকে মিথ্যে বলে বাবার সাথে এভাবে বেরোনোটা কি ঠিক হচ্ছে? আজ বাবাই বলল, শোন, গতকাল আমি আর তোর মা বেরিয়ে বেশ কিছু শপিং করে এনেছি। তোর ওই হিটলার শাশুড়ির জন্য একটা পিওসিল কিনেছি, বুঝলি, গাড়িতে আছে। আমাদের কাজ মিটিয়ে ফেরার সময় ওগুলো নিয়ে ঢুকবি বাড়িতে, তাহলে আর কেউ আমাদের সন্দেহ করবে না। বাবাইয়ের বুদ্ধিমতোই সব এগোচ্ছে, শেষ রক্ষা হয় কি না কে জানে। বাড়ি ফেরার পর মাকে পিওসিল ধরিয়ে দিল মনশ্রী। মা বললেন, শুধু শুধু এই বুড়ির জন্য আবার কেন এত দামি শাড়ি কিনতে গেলে? মনশ্রী প্রোটেস্ট করে বলল, আপনি আবার বুড়ি কোথায় মা? পাশের ফ্ল্যাটের ওই আপনার বান্ধবীদের থেকে আপনাকে অনেক ইয়াং লাগে। অয়নের বাবা শান্তিপ্রিয় মানুষ, কোনো রকম অশান্তি উনি পছন্দ করেন না। বইয়ের জগতে বিচরণ করেন, মাঝে মাঝে রত্নাদেবীর পাল্লায় পড়ে টিভির সামনে বসেন। 5:30 বাজলেই রত্নাদেবী আর তার বান্ধবীরা টিভির সামনে খাতা পেন নিয়ে রেডি, সেদিনের রান্নার রেসিপি লিখবে বলে। এটা ওদের একটা নতুন খেলা, কার ডায়েরিতে কত নতুন রেসিপি জমেছে। মনশ্রীর এসবে ইন্টারেস্ট নেই, সে অবসর সময় বই পড়ে। নিজে গান গাইতে পারে না বলে আপাতত হেডফোনে গান শুনছে ও। হঠাৎ নিচ থেকে বেশ জোর গলাতেই ডেকে উঠলেন রত্নাদেবী, মনশ্রী। বৌমা নয়, মনশ্রী, তার মানে অপরাধ গুরুতর। মনশ্রী সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নামলো। সামনে টিভি চলছে। মায়ের পাশে পাশের ফ্ল্যাটে 3 কাকিমা জেঠিমারা ডায়েরি নিয়ে রেডি। টিভির পর্দায় রান্নার অনুষ্ঠানে লাল খয়েরি শাড়ি পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, মনশ্রী। বাবাইয়ের সাথে একদিন অডিশনে গিয়েছিল আর একদিন শুটিংয়ে। ওরা জানিয়েছিল আজই ওর শোটা দেখানো হবে। বাড়ির মনশ্রী পাথরের মতো দাঁড়িয়ে আছে। টিভির মনশ্রী বলছে, না, বিয়ের আগে আমি কিছুই শিখিনি। আমার মা আমাকে চা আর ডিম সিদ্ধ ছাড়া কিছুই শেখায়নি। গান, কবিতার পড়াশোনা নিয়েই কেটেছে মেয়েবেলাটা। আমার মা বলতো, বিয়ের পরে যত ইচ্ছে রান্না করিস, এখন ঢুকতে হবে না রান্নাঘরে। রান্নার হাতেখড়ি হয়েছে আমার নতুন মায়ের কাছে। আমার শাশুড়ি মা রত্না ভৌমিকের হাতের রান্না খেলে নিজের আঙুল চাটতেই থাকবে সকলে। তাঁর শেখানো রেসিপিতেই আজ আমি রান্না করব শাহী পনির। হঠাৎ একটা আশ্চর্য দৃশ্য দেখল মনশ্রী। পাষাণ হৃদয় রত্না ভৌমিকের চোখে জল। এদিকে সঞ্চালক বলছেন, রান্নার ব্রেকে ব্রেকে একটা গান হয়ে যাক। মনশ্রী গাইছে, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। অদ্ভুত মাদকতায় গান শেষ করল মনশ্রী। মনশ্রী আবার বলল, আজকের এই রান্নাটার পুরো ক্রেডিট আমার নতুন মায়ের। উনি না থাকলে আমি কোনোদিনই এই প্রোগ্রামে আসার সুযোগ পেতাম না। অবিশ্বাস্য হলেও সত্যি যে রত্নাদেবী সকলের সামনে সোফা ছেড়ে উঠে এসে মনশ্রীকে জড়িয়ে ধরেছেন। হয়তো মায়ের জোরে ডাক শুনেই বাবাও স্টাডি থেকে এসে ড্রয়িং রুমে টিভির সামনে দাঁড়িয়েছিলেন। পুরো প্রোগ্রামটি শেষ হবার পর বাবা বললেন, মনশ্রী, তুমি ভালো করে গানটা রেওয়াজ করো। সারেগামাপাটাও তোমার মায়ের খুব পছন্দের প্রোগ্রাম, তুমি ওখানে গাইলে তোমার মা খুশিই হবেন। মাও ঘাড় নেড়ে বললেন, তুমি তো সন্ধেবেলা টিভি দেখো না, বই মুখে না পড়ে থেকে গানের রেওয়াজটা করলেই পারো। ততক্ষণে মায়ের মোবাইলে অনেক ফোন আসতে শুরু করেছে। মাসি শাশুড়িটা বলছে, কিরে দিদি, মনশ্রী তো টিভিতে তোর নামও বলল, তুই তো সেলিব্রিটি হয়ে গেলি। মায়ের মুখে হাসি ধরে না। পাশের বাড়ির জেঠিমা বললেন, তাহলে রত্না, আজকের রেসিপিটা তোমার মুখ থেকে শুনেই ডায়েরিতে লিখে নিই। মনশ্রী বলল, অবশ্যই, ওপরে হেডিং করুন রত্না ভৌমিকের রেসিপি। বাবাই ফোনে বলছে, কি রে, এবারের প্ল্যান কাজ হয়েছে? মাস্টার প্ল্যানটা যে কাজে লেগেছে সেটা বোঝা গেল। পরের দিন সন্ধ্যের সময় হারমোনিয়ামের আওয়াজ পেয়েও মা একবারও কোনো ছুতো করে নিচে ডাকলেন না বলেই প্রাণ খুলে অনেক দিন পর মনশ্রী গাইছে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে।
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।